ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিনীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি তেহরানের। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি, দেখছে নির্বাচনের সুবাতাস। মির্জা ফখরুলের সাথে আলোচনা চার্জ দি অ্যাফেয়ার্সের। বিতর্কিত 3 নির্বাচনের দায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা। রকিবউদ্দিন, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল সহ সাবেক অন্য কমিশনাররাও অভিযুক্ত। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে 7,90,000 কোটি টাকার বাজেট পাস। রাষ্ট্রপতির অধ্যাদেশের পর 1 জুলাই থেকে কার্যকর। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও ইসরায়েলের টানা 10 দিনের চলমান সংঘাতের মধ্যে ইরানে 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের 10টি স্থানে রকেট ও গোলা হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় আহত 11। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন নাগরিক হবে ইরানের হামলার লক্ষ্য, হুঁশিয়ারি তেহরানের। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানে হামলার ব্যাপারে 2 সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কথা রাখেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবারে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ফোর্দো সহ 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 6টি বাংকার বাস্টার বোমা ছুড়ে ফোর্দো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এখনই পাল্টা হামলা না থামালে আরও বড় হামলা চালানো হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই হামলায় ইসরায়েলের সম্পূর্ণ মদত ছিল এবং এ হামলা চালাতে দেশটিকে সাহায্য করেছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হামলা সফল হয়েছে বলে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথে জানানোর পরপরই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই দেশটির নৌবহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া কোনো সংশয় বা বিলম্ব না করে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের ওপর হামলা চালিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। হাজারো বিজ্ঞানী এবং শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা পারমাণবিক অস্ত্রের অগ্রগতি থামতে দেবে না ইরান। হামলা চালিয়ে ইরানের যে ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র, তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতির শিকার হতে হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে গুপ্ত হত্যার শঙ্কায় ও নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। 86 বছর বয়সী খামেনি আশঙ্কা অনুযায়ী নিহত হলে যেন দ্রুত তার উত্তরসূরি নির্বাচন করা যায়, এজন্য 3 জন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন দিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছেন তিনি। তার আশঙ্কা, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে এবং বিশ্বের জন্য এই সংঘাত বিপর্যয়কর হতে পারে। সংঘাত বন্ধে দুদেশকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করে দেশটি। সকালে বিএনপির মহাসচিবের সাথে বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ট্যারিফের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে লন্ডন বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে ট্যারিফের ব্যাপারে, এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করে ট্যারিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার। এই আলাপটা হয়েছে, গুরুত্বপূর্ণ আলাপ। এটা স্বাভাবিকভাবে বাংলাদেশের নির্বাচন
আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, দেশে যদি উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া যায় তাহলে আর মেধাবীরা দেশ ছাড়বে না। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে এক আলোচনায় তিনি কথা বলেন। সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিংয়ের যে সমস্ত ফিল্টারেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে সিইসি সহ অজ্ঞাত পরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলটির নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপি। এই সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, শরীফুল ইসলাম ও নাইম হাসান উপস্থিত ছিলেন। মামলার আবেদনের কপি নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর প্রতিনিধি দলটি শেরে বাংলা থানায় মামলার আবেদন করেন। মামলার বাদী বিএনপির সদস্য সালাউদ্দিন খান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসি, নির্বাচন কমিশনার এবং ডিসি, এসপি সহ মোট ১৯ জন ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমাউল হক জানান, তিনি অভিযোগপত্র হাতে পেয়েছেন। অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারী দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার ২০১৪ সালে যারা কমিশনার ছিলেন তারা, ২০১৮ সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ ২০২৪ সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। সবাই কিছুটা ছাড় দিলে অতি দ্রুত জুলাই সনদ ঘোষণা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে চতুর্থ দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সব পক্ষকে উদার হওয়ার আহ্বানও জানান ডক্টর আলী রিয়াজ। রবিবার সকাল 11:30টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশন বৈঠক শুরু হয়। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে। এরপর 2 দিন বিরতি শেষে পরবর্তী বৈঠক হবে বুধবার। জাতীয় ঐকমত্য কমিশন গত 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশনে সংলাপ করে। সেখানে অনেক বিষয়ে ঐকমত্য হলেও কমিশনের মৌলিক প্রস্তাবে দ্বিমত ছিল রাজনৈতিক দলগুলোর। সেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছাতে 2 মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা খাতে কর্মরতদের নিজ নিজ দপ্তরে কাজে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসী সংগঠকরা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রবিবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সরকারের একগুঁয়েমি আচরণ ও উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা। আহ্বান জানানো হয় নগরবাসীর সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার। একই সাথে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ পাশ হল 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত প্রস্তাবনায় প্রত্যাহার করা হয়েছে কালো টাকা সাদা করার অবারিত সুযোগ। রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের অনুমোদন অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ গেজেট আকারে জারির মাধ্যমে আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে নতুন বাজেট। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে টেলিভিশনে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটের উপর ওয়েবসাইটের মাধ্যমে 19 জুন পর্যন্ত নাগরিকদের মতামত গ্রহণ করে অর্থ মন্ত্রণালয়। তবে সংসদ না থাকায় প্রস্তাবিত বাজেট নিয়ে এবার তেমন আলোচনা হয়নি। শুধু কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ব্যাপারে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে সরকার। তবে শেষ পর্যন্ত পরিবর্তন কতটা আসছে তা অর্থ অধ্যাদেশের গ্যাজেটে পরিষ্কার করা হবে। এদিন উপদেষ্টা পরিষদে চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, 21শ শতাব্দীর প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 এ ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গাজীপুরে গাছা থানায় দায়ের করা আলাদা 3টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়। একই মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও। আদালত 3-এর বিচারক ওমর হায়দারের আদালত তাদেরকে নতুন এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গাছা এলাকায় 6 জন নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু 29 জুন। তার আগে হাবিব সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার মামলায় দুপুরে এই আদেশ দেয় 3 বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার 3 পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের বিরুদ্ধে অভিযোগ 25 মে আমলে নেয় ট্রাইব্যুনাল। মরণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি করে স্কুল শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগে 111-এর সময় দুদুকে দায়ের করা মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। রবিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক
আবুল কাশেমের আদালত এই রায় দেন। বিএনপি নেতা দুলুর আইনজীবী বোরহানউদ্দিন জানান, গত 16 জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য রবিবার তারিখ ধার্য করা হয়েছিল। রায়ে আদালত তাদের খালাস প্রদান করেন। 5,31,773 টাকা সম্পদের তথ্য গোপন এবং 8,44,37,108 টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে 2007 সালের 19 এপ্রিল স্ত্রী সহ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে একই বছরের 19 জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। রবিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে প্রায় 1 ঘণ্টা ধরে প্রেস ক্লাব এলাকা অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় 83,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেননি। এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানো হয়েছে। উত্তীর্ণের সনদ দিতে হবে। আন্দোলনকারীরা সকাল 10:30টার দিকে প্রেস ক্লাবের সামনে দাঁড়ান। প্রায় 1 ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল এবং তদন্ত কমিশনকে শর্তমুক্ত স্বাধীনভাবে কাজ করা সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করেছে বিডিআর কল্যাণ পরিষদ। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেয়। তাদের দাবি 15,520 জন বিডিআর সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নিরাপদ অনেক বিডিআর সদস্য এখনও কারাবন্দী। পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি চান তারা। প্রহসনের বিশেষ আদালতের মাধ্যমে তাদের যে বিচার করা হয়েছে এসবের পেছনের মাস্টার মাইন্ডদের শাস্তি দাবিও করেন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতার 10 মাস পার হলেও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভও জানান। মার্চ ফর সচিবালয় নামে কর্মসূচি ঘোষণা দিলেও পরে তাদের কয়েকজনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিনীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি তেহরানের। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি, দেখছে নির্বাচনের সুবাতাস। মির্জা ফখরুলের সাথে আলোচনা চার্জ দি অ্যাফেয়ার্সের। বিতর্কিত 3 নির্বাচনের দায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা। রকিবউদ্দিন, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল সহ সাবেক অন্য কমিশনাররাও অভিযুক্ত। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে 7,90,000 কোটি টাকার বাজেট পাস। রাষ্ট্রপতির অধ্যাদেশের পর 1 জুলাই থেকে কার্যকর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।